নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং শুরু করার আগে আবার বলে দিই যে আমাদের মতামত এখন সন্ধেবেলায় 6:30, 7টা, 7:30 নাগাদ আপলোড করা হচ্ছে। সকালবেলায় 8টার সময় পলিটিক্স। দুটো অনুষ্ঠানই দেখুন, আমাদের চ্যানেল দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মতামত শুরু করছি। আজকে আমাদের শীর্ষক, মোদি অমিত শাহ কেন যে কোনো মূল্যে বাংলা দখল করতে চান। একটা কথা এখন খুব পরিষ্কার যে মোদি অমিত শাহ যে কোনো মূল্যে এবারে বাংলা দখল করতে চান। হ্যাঁ, এটা এবার খুব জরুরি। কেন জরুরি সেটা বলছি। এখানে কোনো নীতিশ কুমার নেই, কোনো একটা ছোট দলও নেই যাদের সঙ্গে বিজেপি কোনো ধরনের অ্যালায়েন্স করতে পারবেন। যে ছোট দল আছে তারা তাদের সঙ্গে অ্যালায়েন্স করবে না জীবনেও। মানে ওনারা নিজেরাই দখল নিতে চান, আর তার জন্য যা যা করতে হয় ওনারা করবেন। সাম দাম দণ্ড ভেদ সব ধরনের অস্ত্র তাদের হাতে আছে, এবং তারা এগুলো নিয়ে তৈরি। 2026-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিহারের ফলাফল আসবার সঙ্গে সঙ্গে, তখন বেরোচ্ছে ফলাফল বিকেলবেলাতেই, দুপুরবেলা নাগাদ, গিরিরাজ কিশোর সিং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আব মমতা দিদি কি বারি হ্যায়, বিহার হামারি হ্যায়, মমতা দিদি কি বারি হ্যায়। সেদিন বিকেলে নরেন্দ্র মোদী দলের বিজয় উল্লাসে হাজির হয়ে ঠিক সেই কথাটাই বলেছেন। এবারে লক্ষ্য বাংলা। কেন? 3টে ইলেকশন আছে, বাংলা, তামিলনাড়ু, কেরালা। কেন বাংলা? কেন? ওনাদের দর্শন থেকে, হাবভাব থেকে সবটাই মধ্যযুগের মতন একটা ব্যাপার। সেই সময় রাজা মহারাজা সম্রাট নবাবেরা একটা রাজ্য দখল করেই জানিয়ে দিতেন পরের কোন রাজ্য দখলে নামবেন। সেই রাজ্য যদি মাথা নত করে তাহলে ঠিক আছে, না হলে যুদ্ধ হবে। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, মধ্যযুগীয় ব্যাপার একটা। গুজরাট দখল হয়ে গেছে, এবারে চলো মহারাষ্ট্র। খানিকটা সেরকম হাবভাব। ঠিক তাই বিহারের ফল হাতে পেতেই মোদিজি জানিয়ে দিলেন বাংলা চাই। কিন্তু কেন বাংলা? এক শিয়াল ডাকলেই মাঠ ভর্তি শিয়ালেরা হুক্কা হুয়া ডাক ছাড়ে। তো দেখলাম ডিমের কুসুম অ্যাঙ্কার থেকে নকরা ছকরা নেতা নেমে পড়েছেন রাস্তায়। অঙ্গমানে বিহার দখল হয়ে গেছে, কলিঙ্গ তো সেই কবেই এসেছে। বিজেপির ছাতার তলায় বাকি এই বঙ্গ, সেটা চাই। হাতের মোয়া ঘুরিয়ে নেমে যাবে। ডিমের কুসুম থেকে সুকান্ত মজুমদার প্রত্যেকেই এই বঙ্গ দখলের কথা শুনিয়ে যাচ্ছেন, আর তার জন্য বিভিন্ন বাহিনী গা ঝাড়া দিয়ে উঠেছে। উচ্ছিষ্টভোগী ইউটিউবার যিনি কদিন আগে জেলে ছিলেন, আবার জেলে না যাবার করারে এখন বৃদ্ধ বাঘের মতো যা খাচ্ছেন তার চেয়ে বেশি বমি পায়খানা করেই বার করছেন। দুর্গন্ধে টেকা দায় হচ্ছে। বাকি কয়েকজন তো শান্তিকুঞ্জ থেকেই মাসোয়ারা পান। কেবল তারাই নন, ছুপা রুস্তমেরাও দাঁত নখ বার করেছেন। লক্ষ্য একটাই, বাংলা চাই। কিন্তু কেন? বাংলাতে কোন মধু আছে? তেলেঙ্গানা চাই বোঝা গেল, দেশের সবচেয়ে বেশি টাকার চলাচল সেখানে হয়। যে তেলেঙ্গানা যেতে তাকে বলা হয় যে তারা এটিএম পেয়ে গেছে। ভারতের পলিটিক্সে এই কথাটা খুব চালু আছে, দিল্লিতে এই কথাটা খুব চালু আছে। হ্যাঁ, কংগ্রেসে সেই দিক থেকে তেলেঙ্গানা জয়টা বিরাট ব্যাপার, তার কর্ণাটক জয়ের থেকেও অনেক বড় ব্যাপার। অন্ধ্রতেও এই জিনিসটা হয়। বাংলা কেন? মূলত দুটো কারণে। প্রথমটা হলো খানিকটা ইতিহাস আর ভূগোলের মেশানো একটা ব্যাপার। গোটা উত্তর ভারতের দিকে তাকানো, এক পাঞ্জাব ঝাড়খণ্ড ছাড়া পুরোটাই বিজেপির দখলে, এই বাংলা বাদ দিয়ে। হয় বিজেপি নিজেই বা একটা কোয়ালিশন সরকার চালাচ্ছে বাকি সমস্ত জায়গায়। মানে বাংলা দখলে এলে সেই প্রস্থে ও দৈর্ঘ্যে সমান হবে, তাই হাঁক পারছেন, বুঝেছ উপেন জমি লইব কিনে। আর ইতিহাস দেখলে পাবেন, এই কলকাতাতেই ডাক্তারি পড়েছিলেন কেশব বলিরাম হেডগেওয়ার, KB হেডগেওয়ার, যিনি RSS-এর প্রথম সরসং চালক। 1921-এ আনুষ্ঠানিকভাবে অখিল ভারতীয় হিন্দু মহাসভা কাজ শুরু করে, যার সভাপতি ছিলেন, যে অধিবেশন তার সভাপতিত্ব ছিল বাংলার মনীন্দ্রচন্দ্র নন্দী। আর এই বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1951-তে জনসংঘ প্রতিষ্ঠা করেন।
অদ্ভুতভাবে কলকাতার সঙ্গে আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘের এক প্রগাঢ় ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও কলকাতা বা এই বাংলা কোনোদিন হিন্দুত্ববাদীদের জায়গা করে দেয়নি। তার মূল কারণ হলো বাংলার নবজাগরণ। ঠিক যেভাবে ইউরোপের নবজাগরণের সঙ্গেই জন্ম নিয়েছিল যুক্তিবাদ, মানবতাবাদ, ঠিক সেরকমভাবেই বাংলার নবজাগরণ হিন্দুত্ববাদের সামনে, বিজেপির হিন্দুত্ববাদের সামনে, হিন্দু মহাসভা বা আরএসএস এর হিন্দুত্ববাদের সামনে এক প্রকাণ্ড দেওয়াল হয়ে দাঁড়িয়েছে, যার এক ভিত্তি ছিল চৈতন্যের ভক্তিবাদে। দলিত, শূদ্র, নমশূদ্রদের সঙ্গে নিয়ে সেদিন চৈতন্যের ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই এই নবজাগরণের ভিত্তি ছিল, যে ভিত্তির ওপর দাঁড়িয়ে শিকাগো ধর্মসভায় দাঁড়িয়ে বিবেকানন্দ বলেছিলেন, আই এম প্রাউড টু বিলং টু আ রিলিজিয়ন which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. হ্যাঁ, কেবল সহনশীল নয়, আমরা অন্য ধর্মকে গ্রহণ করেছি, অন্য ধর্মকে সত্য বলেছি। রামকৃষ্ণ কলমা পড়ে মুসলমান হয়েছেন। কাজে এ রাজ্যে আরএসএস বা হিন্দু মহাসভা বা জনসংঘ বা বিজেপির হিন্দুত্বের জায়গা হয়নি, হবেও না। আজকে আপনার মনে হতেই পারে যে রাজা রামমোহন রায় বিজেপির কোন পাকা ধানে মই দিয়েছিলেন যে তাকেও বিজেপির নেতা কর্মীরা ইংরেজের ভৃত্য বলছেন। তোহাফাত উল মুহাউদ্দিন মানে হলো একেশ্বরবাদীদের জন্য একটি উপহার। এটা হলো রাজা রামমোহন রায়ের লেখা একটা ফার্সি বই, তার ভূমিকা আরবি ফার্সিতে আছে। তাতে তিনি লিখে গেছেন জগতে 4 শ্রেণীর মানুষ আছে, 4 ধরনের মানুষ। 1 প্রতারক, 2 প্রতারিত, 3 প্রতারক এবং প্রতারিত, আর 4 প্রতারক নয়, প্রতারিতও নয়। প্রথম দল নিজেদের ইচ্ছে মতো ধর্মীয় তত্ত্ব এবং মত উদ্ভাবন করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা এবং বিরোধ সৃষ্টি করে, উনি লিখছেন। দ্বিতীয় দল কোনো রকম বুদ্ধি বিবেচনা ছাড়াই প্রথম দলের অনুগামী হয়। তৃতীয় দল অপরের কথায় বিশ্বাস করে এবং সেই বিশ্বাস বাকি সবাই বিশ্বাস করুক এমনটা চায়। আর চতুর্থ দল প্রতারক নয়, প্রতারিতও নয়, এরা হলো মুক্ত বুদ্ধিসম্পন্ন মানুষ। রামমোহন লিখছেন, ওনার কথা অনুযায়ী আরএসএস বিজেপি হলো সেই প্রথম দলের প্রতারক, আর তাদের এক বিরাট ভক্তকুল হলো তৃতীয় দলের প্রতারিত এবং প্রতারক। তারা যে কোনো মুক্ত বুদ্ধির, মুক্ত চিন্তার বিরুদ্ধে লড়বে, এটাই তো স্বাভাবিক। তাই তাদের কাছে রামমোহন রায় ব্রিটিশদের দালাল, তাই তো হবে। মানে ঐতিহাসিকভাবে এই বাংলাতে হিন্দুত্বের চাষ হয়নি, যদিও এই বাংলার কিছু মানুষ তার বীজ বপন করেছিলেন। প্রথম সারসাং চালক হেডগাওয়ার বাংলার মাটিতে কাটিয়েছেন 6টা বছর। কাজেই আজ বিজেপি নেতাদের মনে হতেই পারে যে সেই বাংলাকে দখল করাটা এক অগ্রাধিকার, এক পবিত্র কাজ। কিন্তু এগুলো এমন কিছু ব্যাপার নয় যা বিজেপির আসল লক্ষ্যকে কোথাও আটকে দিচ্ছে, তাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দ্বিতীয় কারণটাতে আসা যাক, এটাই আসল কারণ। আসলে ওই হিন্দুত্বকে নিজের মতো করেই প্রতিষ্ঠা করতে চায় বিজেপি, আর সেই ক্ষেত্রে তাদের কাছে প্রথম লক্ষ্য হলো এক হিন্দু রাষ্ট্র। না, আমাদের সংবিধান নয়, আমাদের জাতীয় সঙ্গীত নয়, আমাদের জাতীয় পতাকা নয়, এগুলো কোনোটাই আরএসএস কোনো দিন মানেনি, আজও মানে না। বিজেপি মানে, কারণ তাকে এখনো পর্যন্ত এই গোটা সংবিধানটাকে মেনে এখনো চলতে হচ্ছে। তারা এই সংবিধানটাকে পাল্টাতে চায়, একটা হিন্দু রাষ্ট্র, মুখে তারা যাই বলুন না কেন, এটাই তাদের লক্ষ্য, হিন্দু রাষ্ট্র। আর সেই লক্ষ্যে তারা অবিচল। কিন্তু হিন্দু রাষ্ট্র করতে বাধাটা কোথায়? কে আটকাচ্ছে? আটকাচ্ছে সংবিধান। মনে আছে সংসদে মোদিজি স্লোগান দিয়েছিলেন, আব কি বার 400 পার। কেন 400 পার কেন? তাহলে আমরা সংবিধান বদলে দেব। এই কথাগুলো মানুষের কাছে যেতেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও চলে গেছে বিজেপির। 240-এ থেমেছিল 2024-এ। কিন্তু সেই লক্ষ্য থেকে কি তারা সরেছে? না, আরও সন্তর্পণে, আরও শক্তি জুগিয়ে, আরও ভেঙে, আরও যাবতীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তারা এগোচ্ছে সাংঘাতিকভাবে। এমন একটা জায়গায় এগোচ্ছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন যদি এই কাজ করে তাহলে আমরা কি করে করব? আমরা কিভাবে লড়ব? নির্বাচন কমিশন যদি চোখ বুজে থাকে যে হ্যাঁ ভোটের আগে টাকা পেলেও তোমরা যা খুশি করো, তোমরা নির্বাচন কমিশন যদি সিলেক্টেড এরিয়ায় ভোটার লিস্ট থেকে ভোটার লিস্টই বাদ দিয়ে দেয়, ভোটারদের বাদ দিয়ে দেয়, তাহলে কি করবে মানুষ?
হতাশ মানুষ, কিন্তু তারা এগোচ্ছে। অনেকের ধারণা কাশ্মীর রাজ্যকে ভাঙা হয়েছিল 370 ধারা তোলার জন্য, আবার তা ফেরত দেওয়া হবেই না। না, মুখে তারা বলছেন আর কিছুদিন পরেই আমরা ফেরত দিয়ে দেবো, কাশ্মীর রাজ্য ফেরত দিয়ে দেবো। না, ফেরত দেওয়া হবে না। বিজেপি সংবিধানকে সংশোধন করে, আমূল সংশোধন করেই এক হিন্দু রাষ্ট্রের সূচনা করতে চায়। কিভাবে তা সম্ভব? 2024-এ 240 হয়েছে, 2029-এ 320 হতেই পারে। বিজেপি 2/3 সাংসদ জিতে আসতেই পারে। 2/3 না পেলে যাদেরকে পাবেন সবকটাকে কিনে দলে নিয়ে নেবেন, হতেই পারে। কিন্তু তাতেও কি সংবিধানের আমূল সংশোধন সম্ভব? দেশের অন্তত 14টা রাজ্যের সায় থাকতে হবে। হ্যাঁ, সংবিধান সংশোধনের এটাই নিয়ম। তো আপনি বলবেন এনডিএর হাতে 19টা রাজ্য আছে, আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে। এর মধ্যে 6টা রাজ্য বিজেপির একার নয়, সেখানে তাদের কোথাও নীতিশ কুমার, কোথাও চন্দ্রবাবু নাইডু, কোথাও তিপ্রামথার ওপরে নির্ভর করতে হয়। বিভিন্ন ছোট রিজিওনাল দলের উপরে নির্ভর করতে হয়। মহারাষ্ট্রের 2 শরিকের উপরে নির্ভর করতে হয়। কাজেই বিজেপির দরকার ছিল একটা বড় রাজ্য। 6টা বাদ দিলে 19টা থেকে পড়ে থাকে 13টা। তাদের কাছে 13টা রাজ্য আছে, আর একটা বড় রাজ্য তাদের দরকার। এবারে বিহার নির্বাচনের আগে বিজেপির ধারণা ছিল যে নীতিশ কুমার গোটা 40, 45, 50টা আসন পাবে, বিজেপি একাই 90-এর বেশি আসন পাবে, আর বাকিটা আসবে ছোট দলগুলোর থেকে। আর সেটা হলে তারা নিজেদের মুখ্যমন্ত্রী করবে, ওই 40 জনের 30 জনকে কিনে নেবে, আর বাকিদেরকে কিনে নেওয়া কোনো ব্যাপারই নয়। কিন্তু রেজাল্ট আসার পরে তারাও চমকে গেছেন। আপাতত বিহার নীতিশের হাতেই থাকবে, যদিও নীতিশ কুমারের বার্গেনিং পাওয়ার কমে গেছে। তবুও এই মুহূর্তে নীতিশকে বাদ দেওয়া সম্ভব নয়। আর নীতিশ বা চন্দ্রবাবু নাইডুকে দিয়ে সংবিধানে আমূল পরিবর্তন করানোটাও সম্ভব নয়। হিন্দু রাষ্ট্র তো অনেক দূরের কথা। কাজেই টার্গেট বাংলা, যে কোনোভাবে বাংলা চাই। বিজেপির বাকি 13টা রাজ্যে দেখুন কোনো জনপ্রিয় নেতা নেই, আছে একেবারে নির্দেশ মেনে কাজ করার ম্যানেজার। 2টো রাজ্যে আছে যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যে জনপ্রিয়, আদিত্যনাথ যোগী আর হিমন্ত বিশ্ব শর্মা। এদের কথা শুনলেই বুঝবেন যে এনারা হিন্দু রাষ্ট্র পারলে কালকেই বানিয়ে ফেলেন। কিন্তু এই 14 নম্বর রাজ্যটা চাই, যেখানে শুভেন্দু বা সুকান্তর মতো ম্যানেজার দরকার। সেটাই আসল কারণ যার জন্য বিজেপি বাংলার দখল নিতে চায়। গোটা দেশকে মধ্যযুগে নিয়ে যাবার যে পরিকল্পনা, বাংলা দখল নেওয়াটা তার জন্য খুব জরুরি। আর তাই বিজেপি তাদের সবকটা ঘুঁটি সাজিয়ে নিচ্ছে। কিন্তু বিজেপির এই পরিকল্পনা কি বামেরা জানে না? কংগ্রেসকে এই পরিকল্পনা নিয়ে ওয়াকিবহাল নয়। সংবিধান যদি তাদের মতো করে বদলে নিতে পারে, তারপরে যে সরকার, তারপরে যে অবস্থাটা তৈরি হবে, যে অন্ধকারে দেশকে নিয়ে যাবে বিজেপি, ওরা তার আভাস কি বামেদের কাছে নেই? তার আভাস কি কংগ্রেসের কাছে নেই? জানি না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, তারা বাণিজ্যের ফরমান নিয়ে এসেই বুঝেছিল চেষ্টা করলে ভারত তাদের অধীনে নিয়ে আসতে পারবে। পেরেছিল, খুব সামান্য সামরিক শক্তি নিয়ে পেরেছিল। কারণ তারা ভাগ করতে পেরেছিল স্থানীয় শক্তিগুলোকে। কিছু বিশ্বাসঘাতক পেয়ে গেছিল, কিছু জয়চাঁদ, রায়দুর্লভ, উমিচাঁদ, মির্জাফরদের পেয়ে গেছিল। এখানে বিজেপি কিছু বিশ্বাসঘাতক পেয়ে গেছে। সরকারের অ্যান্টি ইনকামবেন্সি আছে অনেক 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 দুর্নীতির অভিযোগ। কিন্তু সমস্যা হলো বিজেপির একটা বিশ্বাসযোগ্য মুখ নেই। আর তাদের স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রামমোহন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথ। আজ আবার বিজেপিকে না বলার সময় এসেছে। বিজেপি বাংলা জিতলে এটাই হবে তার 14 নম্বর রাজ্য। খুলে যাবে সংবিধানকে আমূল সংশোধনের যাবতীয় রাস্তা। বাংলার মানুষকে সেটা রুখতে হবে, অন্য সব কিছু ছেড়ে সেটাকে রুখতে হবে। সংবিধান বদলে গেলে, যদি কালকে এটা হিন্দু রাষ্ট্র হয়, তাহলে কোথায় থাকবো আমরা? কি নিয়ে বাঁচবো আমরা? কোথায় থাকবে আমাদের রবীন্দ্রনাথ, নজরুল? কোথায় থাকবে আমাদের রামমোহন? কোথায় থাকবে আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি? সংবিধান তাদের হলে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এটাই তাদের স্লোগান। 2026-এর ভোট একটা সরকার আনার নয়, একজনের বদলে আর একজন মুখ্যমন্ত্রী করার নয়। 2026-এ বাংলা দখল রুখে দিলে কিছুটা সময় পাবে দেশের মানুষ, আরও কিছুটা সময় পাবে বিজেপির এই উল্টো রথের চাকা থামিয়ে দেবার জন্য। সেই সময়টুকু দরকার। বাংলার প্রতিটা মানুষকে এটা বুঝতে হবে বিজেপি কিসের জন্য বাংলা দখল নিতে চায়, কোন কারণে তাদের বাংলাটা এবারে খুব দরকার, কেন তারা। এরপরে 3টে নির্বাচন আছে। প্রধানমন্ত্রী নিজে দিল্লিতে দাঁড়িয়ে বলছেন এরপরে বাংলা। কেন বলছেন?
এই জন্য বলছেন। বুঝতে হবে, ভাবতে হবে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।